সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পিএনপি সবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, ডিসকাস করব, ওপিনিয়ন কিছু দেওয়ার রয়েছে, অবশ্যই কথা বলবো। যেখানে মোহনবাগানে প্লেয়ার এবং কোচিং স্টাফ সমস্ত কিছু আস্তে আস্তে বিদায় ঘটছে, কিন্তু দুজন প্লেয়ার তাদেরকে নিয়ে কী হবে, কী কী ব্যাপার রয়েছে আইএসএল ট্রান্সফার মার্কেটে অবশ্যই কথা বলবো। জিকসনকে নিয়ে অনেকে শুনতে চাই, কারণ তার কাছে 3টে ক্লাবের অফার রয়েছে এবং সেখানে ডেসপারেটলি ইস্টবেঙ্গলের মুভ আগামী দিনে কতটা হবে সেটা নিয়ে অবশ্যই যা কিছু ব্যাপার রয়েছে কথা বলবো। শুরু করব ভিডিওটা। প্রথম কথা যেটা বলার সেটা হচ্ছে সিএফএল কিন্তু একদিকে স্টার্ট হয়ে গেছে। বেশ কয়েকদিন আগে মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচ দিয়ে ওপেনিং হয়েছিল এবং সেখানে মোহামেডান স্পোর্টিং কিন্তু 6-0 গোল দিয়ে জার্নি শুরু করেছিল, ওয়াডি এফসিকে হারিয়েছিল এবং আজকে ছিল ইস্টবেঙ্গলের সাথে টালিগঞ্জ অগ্রগামী ম্যাচ, সেখানে ইস্টবেঙ্গল কিন্তু 7-1 জিতেছে। তো দুই প্রধান কিন্তু যথেষ্ট ধামাকাদার পারফরমেন্সে শুরু করলে এরপর মোহনবাগানের পালা। দেখা যাক সেখানে মোহনবাগানের যে ইউথ টিম রয়েছে, কারণ 3 প্রধানেরই কিন্তু ইউথ টিম, রিজার্ভ টিম তারা মাঠে নামছে, খেলছে এবং তারাই কোথাও 3 প্রধানের কাউকে চ্যাম্পিয়ন করার যে রাস্তা, সেই রাস্তা তৈরি করবে। এরপর মোহনবাগানের প্লেয়ারদের পালা, তারা কত ভালো খেলে সেই নিয়ে পরবর্তী সময় দেখা যাবে। কিন্তু হ্যাঁ, আনফর্চুনেটলি আমি সিএফএল দেখতে পাইনি। সিএফএল নিয়ে সেই কারণে ইন ডিটেলসে ম্যাচ কেমন হলো, কোন কোন প্লেয়ার ভালো খেলেছে, সরি টু সে আমি বলতে পারছি না। আর অনেকদিন ধরে বলছিল সিএফএলের স্কোয়াড এগুলো নিয়ে বলো। সত্যি বলছি, মানে সিরিয়াসলি সিএফএল নিয়ে না তো ক্লাবের অন্দর থেকে বিরাট কিছু আপডেট বেরিয়ে আসে, না তো কোনো ব্যাপার। ম্যাক্সিমাম যারা রয়েছে ইউথ টিম, রিজার্ভ টিম খেলে। 3 প্রধানের কাছে এটা সব থেকে বড় সুযোগ যে এখানে বেশ কিছু ভালো ভালো প্লেয়ারকে, যাদের মধ্যে পোটেন্সিয়াল রয়েছে, সেখানে খেলিয়ে তৈরি করে নেওয়া এবং যারা সিনিয়র টিমেও থাকতে পারে আগামী দিনে, তাদেরও গেম টাইমে যাতে প্রবলেম না হয়, তাদেরও যাতে শেপটা ডিস্টার্ব না হয়, সেই জায়গাটাও এখানে দেখে নেওয়া। তো সেই কারণে এটা পুরোপুরি এখন ইউথ লিগ হয়ে গেছে, ইউথদের ফুটবল হয়ে গেছে। খুব ভালো উদ্যোগ সিএফএলের তরফ থেকে, সেটা চলুক। পরবর্তী সময়ে যখন সুযোগ পাবো, সময় পাবো, নিশ্চিতভাবে সিএফএল নিয়ে কথা বলবো। বাট যেটা ট্র্যাক করতে পারিনি, ফলো রাখতে পারিনি, সেটা নিয়ে মানে আবোল তাবোল কিছু বলে আমার মনে হয় না কোনো লাভ আছে বলে। এরপর যেখানে সরাসরি ঢুকবো সেটা কিন্তু আইএসএল ট্রান্সফার মার্কেট। কিছুদিন আগে একটা কথা বলেছিলাম যে এফসি গোয়া থেকে উদান্তা সিং সম্ভবত ওড়িশা এফসিতে লোনে যোগ দিতে পারে, কিন্তু না, এফসি গোয়া থেকে একজন প্লেয়ার লোনে যোগ দিচ্ছে এবং সেই প্লেয়ার প্রাক্তন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্লেয়ার রেনিয়ার ফার্নান্ডেজ। এর আগেও কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে ওড়িশাতে লোনে ছিল, লাস্ট সিজনে গোয়াতে সিগনেচার করে। তো এটা জাস্ট সেদিনকে একটা ভুল ইনফরমেশন শেয়ার করা হয়ে গেছে। অলরেডি এই টিমটাতে মিডফিল্ডার ভর্তি রয়েছে, রোহিত কুমারকে সই করানো হয়েছে, পুইটিয়া ছিল, লেনি ছিল, লটস অফ প্লেয়ার্স রয়েছে। তো তার মাঝে হয়তো নতুন আর কেউ, হিতেশ শর্মা রয়েছে, ইভেন ভুলে যাচ্ছিলাম ওর কথা। বেশ কিছু মিডফিল্ডার রয়েছে। তো আরও একজন মিডফিল্ডার হয়তো হবে না, 28 বছর বয়সী একজন ইন্ডিয়ান প্লেয়ার আসছে এবং সের্জিও লোবেরা তাকে কোথাও পার্সোনালি পছন্দ করে নিয়ে আসেন। এই ধরনের ইনপুট ঢুকেছিল। তো কোথাও আমার মনে হয়েছিল যেহেতু ওদের টিমে উইঙ্গারের অভাব রয়েছে, তো কোথাও সেই উইঙ্গার হিসেবে উদান্তা সিং হতে পারে। কারণ উদান্তারও এফসি গোয়ার জার্নি এমন কিছু ভালো হয়নি, রেগুলার বেসিসে গেম টাইম হিউজ পায়নি, খেলেছে তবে খুব কম গেম টাইম হয়েছে এবং সেইভাবে ইম্প্যাক্ট দেখাতে পারেনি। ইটস অলমোস্ট আ ফেল্ড সিগনেচার ইন দ্য ফার্স্ট সিজন। দেখা যাক উদান্তা পরবর্তী সিজনে কী করে। কিন্তু হ্যাঁ, রেনিয়ার ফার্নান্ডেজ আরও একজন মিডফিল্ডার হিসেবে কিন্তু ওড়িশা এফসিতে যোগ দিচ্ছে। প্রচুর পরিমাণে মিডফিল্ডার হয়ে গেল। এবার দেখার যে পুইটিয়া বা রেনিয়ার বা হিতেশ শর্মা, যাদের মধ্যে অ্যাটাকিং এবিলিটি ভালো রয়েছে, তাদেরকে কোচ সের্জিও লোবেরা তিনি কীভাবে ইউজ করেন। নাও নেক্সট যে প্লেয়ারকে নিয়ে কথা বলা রয়েছে, সেই প্লেয়ার কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ার অন্যতম সেরা একজন মিডফিল্ডার, জিকসন সিং। কিছুদিন আগেই জানা যায় যে জিকসনের কাছে 3টে আইএসএল ক্লাবের প্রস্তাব রয়েছে এবং 3টে আইএসএল ক্লাবের সাথে কিন্তু জিকসনের কথাবার্তা চলছে। তো অনেকেরই মনে এই জিনিসটা তৈরি হয়ে যায় যে সেখানে মুম্বাই সিটি এফসি একটা ভালো মতো জায়গাতে থাকবে, যেহেতু মুম্বাইতে এখনও অবধি কিছু ডোমেস্টিক সিগনেচার বাকি রয়েছে। বাট অনেকদিন আগে থেকে এই বিষয়টা পরিষ্কার হয়েছিল যে মুম্বাই জিকসনের থেকে অনেক বেশি করে ভিভিনের জন্য ইন্টারেস্টেড। তারা ভিভিনের জন্য কিন্তু অল আউট যাওয়ার একটা রাস্তা এই মুহূর্তে তৈরি করছে। সেটা ভিভিন হতে পারে, জিকসন কখনোই নয়। এবং সেটা পরে মার্কাসের তরফ থেকেও ক্ল্যারিফাই হয়েছে যে জিকসনের জন্য কিন্তু এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি তারা মুভ করছে না, যেটা অনেকদিন আগেই কিন্তু বিভিন্ন মিডিয়াতে শেয়ার হয়েছিল। এবার এখানে একটা ব্যাপার যে এই 3টে ক্লাব কারা হতে পারে। দেখো, আমি প্রথম কথা অবশ্যই বলবো ইস্টবেঙ্গলের কথা, কারণ সেখানে একটা ডেসপারেট নিড রয়েছে। আপুইয়ার জন্য যখন যাওয়া হয়েছিল তখনই একটা ব্যাপার রিভিল হয়েছিল যে শুধুমাত্র আপুইয়া না, আপুইয়া একটা বড় অপশন, কিন্তু তার পাশাপাশি আরও বেশ কিছু প্লেয়ারের জন্য ইস্টবেঙ্গল কিন্তু যাচ্ছে। তো সেই জায়গাতে আপুইয়ার লেভেলের একজন প্লেয়ার কিন্তু জিকসন সিং, তো জিকসনের জন্য অবশ্যই যাবে। মাঝখানে সুরেশের কথা বেরিয়ে এসেছিল এবং কিছু ইয়াং ইন্ডিয়ান মিডফিল্ডারের কথাও বেরিয়ে এসেছিল, যার মধ্যে বিভিন্ন মোহনের নামটাও কিন্তু ছিল। বাট কোথাও যদি তোমাকে বারবার একটা কথা বলি যে রাতারাতি একটা পজিশনকে ভালোভাবে তৈরি করে নিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু অনেক বেশি করে টিমকে মাইলেজ দেবে এবং সেটা জিকসন হতে পারে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে 3টে ক্লাবের কথা হচ্ছে, সেখানে নিশ্চিতভাবে ইস্টবেঙ্গল রয়েছে, ইস্টবেঙ্গলের থাকা দরকার এবং থাকার কথাও রয়েছে।
থাকাটা খুব ভীষণভাবে ইস্টবেঙ্গলের জন্য দরকার। এবং সেই ক্ষেত্রে অবশ্যই যেটা বারবার করে সামনে এসেছে এবং কেরালার ক্ষেত্রে বারবার করে সামনে আসেও, যে ওরা ওদের মোস্ট ডিমান্ডিং প্লেয়ার যখন মার্কেটে থাকে তার জন্য একটা হিউজ ট্রান্সফার ফি দাবি করার চেষ্টা করে, যেটা এই মুহূর্তে ওরা জিকসনের জন্য করছে, যে ওর যে ট্রান্সফার ফি সেই ট্রান্সফার ফিটা একটা ভালো অ্যামাউন্টে হাঁকা হচ্ছে। ইস্টবেঙ্গলের এই ক্ষেত্রে যে দৌড়, সেই দৌড়টা একদম লাস্ট ল্যাপ অবধি যাবে, সেটা একদম অ্যাডভান্স স্টকস অবধি যাবে বলে এই মুহূর্তে আমার অন্তত পার্সোনালি বিশ্বাস রয়েছে। দ্বিতীয় যে ক্লাব হতে পারে সেই ক্লাব অবশ্যই বেঙ্গালুরু এফসি। সুরেশ রয়েছে কিন্তু ওরা রোহিত কুমারকে ছেড়ে দিয়েছে, তো ভীষণভাবে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে আরও একজন প্লেয়ার লাগবে। এবং যদি কেজিয়া ভেন্ডুরপের দিকে তাকাই, যে প্লেয়ারের কন্টিনিউ করার চান্স এই মুহূর্তে 100% রয়েছে বলেই সব মহল থেকে মনে করা হচ্ছে, এবং সেই প্লেয়ার কিন্তু ভীষণভাবে চোটপ্রবণ, একজন ইনজুরি প্রোন প্লেয়ার। সেই প্লেয়ারের থেকে আরও একজন ইন্ডিয়ান প্লেয়ারের ওপর ভরসা করাটা ম্যানেজমেন্টের জন্য ইজি টাস্ক হবে, যেহেতু কেজিআর সাথে কন্ট্রাক্ট বেঙ্গালুরু রয়েছে, সেটাকে তারা এগিয়ে নিয়ে যাবে, কারণ তাকে ছেড়ে দেওয়ার একটা প্ল্যান হয়েছিল। সেই প্লেয়ার কিন্তু ভাই পুরো সিজনের কম্পেনসেশন চাইছে, যেটা বেঙ্গালুরু কিন্তু পে করবে না। বেঙ্গালুরু চেয়েছিল যে সামান্য একটা কম্পেনসেশন দিয়ে ওকে ছেড়ে দিতে, যেহেতু প্লেয়ারের ক্লাব পেতে অসুবিধা হবে না, এরকম একটা স্ট্যাচারের প্লেয়ার যে আগের সিজনে মানে 2022-23 সিজন অবধি নেদারল্যান্ডের টপ ডিভিশনে খেলে এসেছে, সেই প্লেয়ারও এই ধরনের দাবি করছে। তো চলো ওকে রেখে দেওয়ার কিন্তু একটা সিদ্ধান্ত হয়ে গেছে। এবার ব্যাপার হচ্ছে যে ওরা রোহিত কুমারের প্লেসটাতে কিন্তু একজন ভালো ইন্ডিয়ান মিডফিল্ডার দিয়েই ফুলফিল করতে চাইবে, এবং সেখানে জিকসন কোথাও একটা বড় জায়গা তৈরি করতে পারে ওদের ডিমান্ডের ক্ষেত্রে। অ্যান্ড আমার কোথাও মনে হয় যে থার্ড যে ক্লাব হতে পারে সেই ক্লাব হয়তো এফসি গোয়া। এফসি গোয়া কিন্তু ব্র্যান্ডনকে ছেড়ে দিয়েছে। এফসি গোয়া রেনিয়ার ফার্নান্ডেজকে লোনে ওড়িশাতে ছেড়ে দিচ্ছে। তো যদি সেন্ট্রাল মিডফিল্ডে এক্সপিরিয়েন্সড সিনিয়র প্লেয়ারের দিকে তাকানো যায়, তাহলে শুধুমাত্র সেখানে কিন্তু রাউলিন বর্জেস রয়েছে। তো সেই জায়গাতে যদি আরও একজন সেন্ট্রাল মিডফিল্ডার বা সেন্ট্রাল একদম ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে আসা যায়, তাহলে কোথাও জিকসনকে বা রাউলিনকে নিয়ে প্ল্যান করার পর অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু বিদেশি প্লেয়ারের উপর অনেক বেশি করে ম্যানুয়েল মার্কোস রোকা তিনি ভরসা করতে পারবেন। তিনি ডিফেন্সিভ ব্লকিংয়ে যে জোনটা রয়েছে সেই জোনটা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের উপর ভরসা করতে পারবেন। তো এই কটা ইকুয়েশনসের উপর বেস করে আমার মনে হয় যে ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু এবং এফসি গোয়া এই তিনটে ক্লাব হতে পারে যারা জিকসনকে নেওয়ার জন্য সবথেকে ভালো দাবিদার, এবং সেই ক্লাবে ফিট করার মতো সবথেকে ভালো প্লেয়ার হিসেবে জিকসন আগামী দিনে দেখা দিতে পারে। বাকি অন্যান্য ক্লাব, বিশেষ করে এখানে মোহনবাগানকে নিয়ে কথা বলে আলাদা করে লাভ নেই। মুম্বাই সিটি এফসি তারা যাবে না, এটা বারবার সবাই বলছে। চেন্নাইন এফসি লটস অফ মিডফিল্ডার্স রয়েছে। তাহলে বাকি যে ক্লাবসগুলো রয়েছে তারা মোটামুটি যে ট্রান্সফার ফি আস্কিং হবে, ইভেন ওড়িশা এফসি সেখানেও তো এত মিডফিল্ডারে ভর্তি রয়েছে, আলাদা করে কিছু বলার নেই। বাকি টিমগুলো যে ট্রান্সফার ফি দাবি করা হবে, যে আস্কিং রয়েছে কেরালার, সেটা কতটা ম্যাচ করতে পারবে, এবং অবশ্যই তার যে স্যালারিটাও এখানে ডিমান্ড করা হবে সেটা কতটা ম্যাচ করতে পারবে, সেখানে একটা ডাউট থেকে যায়। তো সেই ক্ষেত্রে আমার কোথাও মনে হয় যে এই তিনটে ক্লাব জিকসনের জন্য সব থেকে বড় দাবিদার হতে পারে, এবং এই তিনটে ক্লাবের মধ্যে কোথাও একটা জিকসন গিয়ে হাজির হতে পারে, যেখানে আমার মনে হয় যে ইস্টবেঙ্গল একদম লাস্ট ল্যাপ অবধি যাবে, ডেসপারেটলি মুভ করবে, যে ডেসপারেট মুভটা আমরা আপুইয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গলের থেকে আমরা দেখেছিলাম। অ্যান্ড এরপর অবশ্যই মোহনবাগানকে নিয়ে কথা বলবো, কারণ মোহনবাগানে গত কয়েকদিনে কোচ, কোচিং স্টাফ, প্লেয়ার প্রত্যেকের কিন্তু থ্যাংক ইউ পোস্ট এসে গেছে, তাদের রিলিজ দেওয়া হয়েছে। প্লেয়ার যাদের রিলিজ দেওয়ার কথা ছিল তাদের রিলিজ হয়েছে, আরও দুজন প্লেয়ারকে রিলিজ দেওয়া হবে, বিদেশি প্লেয়ারের কথা বলছি। কিন্তু যদি কোচ, কোচিং স্টাফের দিকে নজর দিই, তাহলে সেখানে অবশ্যই অ্যান্তোনিও লোপেজ হাবাস, তার অ্যাসিস্ট্যান্ট ম্যানুয়েল ক্যাসকেলেনা, ফিজিক্যাল ট্রেনার আলবার্তো, প্রত্যেককে রিলিজ দেওয়া হয়েছে। ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে ক্লিফোর্ড মিরান্ডাকে রিলিজ দেওয়া হয়েছে, তার পরিবর্তে বাস্তব রায় দায়িত্ব নিতে চলেছেন। এখানে মোহনবাগান সমর্থকদের একটা চাপা ক্ষোভ রয়েছে যে ফিজিক্যাল ট্রেনার আলবার্তো তাকে রেখে দিলেও মোহনবাগান রেখে দিতে পারতো, কিন্তু আমার মনে হয় যে যেহেতু তিনি এসেই ছিলেন অ্যান্তোনিও লোপেজ হাবাসের হাত ধরে, সেই হাত ধরে তিনি আবারও ফিরে গেছেন, নতুন কোনো ডেস্টিনেশনে তিনি চলে যাচ্ছেন, এবং হোসে মলিনার হাত ধরে নতুন ফিজিক্যাল ট্রেনার বা তার যারা সাপোর্ট স্টাফ হবে তারা কিন্তু আসতে চলেছে। এই আলবার্তো কিন্তু ভালো কাজ করেছিল। এই আলবার্তো উইন্টার সিজনটাতে মানে উইন্টার উইন্ডোটাতে এসে মোহনবাগানের যে বিভিন্ন রকম চোট আঘাতের সমস্যা ছিল, যে ইনজুরি রিলেটেড প্রবলেমগুলো চলছিল, সেইগুলোকে তিনি খুব ভালোভাবে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিলেন, এবং তার চলে যাওয়াটা নিয়ে বহু মোহনবাগান জনতার কিন্তু ক্ষোভ রয়েছে। যে তিনজন বিদেশি প্লেয়ারকে ছেড়ে দেওয়া হয়েছে সেই তিনজন বিদেশি প্লেয়ারের কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গেছিলো, এটা হচ্ছে মেন ব্যাপার। জনি কাউকো যাকে ছেড়ে দেওয়া নিয়ে অনেক রকম ওপিনিয়ন রয়েছে, বাট স্টিল দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানে যে ধরনের মিডফিল্ডার লাগবে সেই মিডফিল্ডের যে জায়গাটা রয়েছে, সেটা ফিজিক্যাল কন্ডিশনের দিক থেকে হোক, ফিটনেসের দিক থেকে হোক, বা এই মুহূর্তে টিমের যে স্পিড রয়েছে তার সাথে মানিয়ে নেওয়ার দিক থেকেও সবাই মনে করছে যে জনি কাউকো একটু পেছন দিকে রয়েছে, বাট স্টিল তার কাছে আইএসএল থেকে কিন্তু বেশ কিছু ভালো অফার্স রয়েছে। মাল্টিপল আইএসএল ক্লাবস তাকে ট্র্যাক করে রেখেছে, ফাইনালি কন্টিনিউ করে কিনা এটা হবে সবচেয়ে বড় প্রশ্ন। ওয়েদারের সাথে মানিয়ে নেওয়া, তার ফিটনেস কোন লেভেলে থাকবে, সব কিছু ডিপেন্ড করবে। তবে অবশ্যই হেক্টর
অ্যান্ড্রিউসতে বা ব্র্যান্ডন হামিল কোথায় যাচ্ছে এখন অবধি জানা নেই, তবে অবশ্যই ইন্ডিয়াতে কন্টিনিউ করার চান্স সেইভাবে কিন্তু নেই, নিজের দেশে ফিরে যেতে পারে, সেখানে ফুটবল চালাতে পারে। কিন্তু যে দুজনকে ছেড়ে দেওয়া হয়নি সেটা কেন হলো, এটা অনেকের প্রশ্ন রয়েছে। যে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে সেই তিনজনের কিন্তু কন্ট্রাক্ট কমপ্লিট হয়ে গেছিলো, যে দুজনকে ছাড়া হলো না তাদের কন্ট্রাক্ট এখনও বাকি রয়েছে। হুগো বুমো 2026 অবধি মোহনবাগানে কন্ট্রাক্টেড, আরমান্দো সাদিকু 2025 অবধি মোহনবাগানে কন্ট্রাক্টেড। এর মধ্যে আমরা জানি যে হুগো বুমো ওড়িশাতে মুভ করছে, সেটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, টোটাল পেপার ওয়ার্ক যা কিছু রয়েছে পুরোটা কমপ্লিট হয়ে যাবে, যেটা এখনও অবধি কিন্তু হয়নি। এখনও অবধি পেপার ওয়ার্কসের কাজ বাকি রয়েছে, সেটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু হুগো বুমোর পোস্ট অবভিয়াসলি এসে যাবে, দু তরফেই পোস্ট হয়ে যাবে। এবং আরমান্দো সাদিকুর ক্ষেত্রেও ব্যাপারটা একই, যে আপকামিং সিজনটা আসছে 24-25, সেখানে কিন্তু মোহনবাগান আরমান্দো সাদিকুকে লোনে দিতে চলেছে। আর যদি লোন মুভ না হয়, যদি পার্মানেন্ট মুভ হয়, সেই ক্ষেত্রেও হবে। এবং এখানে একমাত্র আইএসএল ক্লাব হিসেবে পাঞ্জাব এফসি ইন্টারেস্টেড রয়েছে তার ডিলকে ফাইনাল করার জন্য। কিন্তু সেটা কি ডিল হয় সেটাই দেখার বিষয়, যে মিউচুয়ালি কন্ট্রাক্ট ছেড়ে বেরিয়ে এসে আরমান্দো সাদিকু ফ্রিতে মুভ করে না লোনে মুভ করে, কী হবে সেটা পরে দেখা যাবে। তো এই কারণেই কিন্তু এই দুজন প্লেয়ারের এখনও অবধি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, তার জন্য একটু ওয়েট করতে হবে। বাকি যা ফর্মালিটিস রয়েছে সেটা কমপ্লিট হওয়ার পর এই দুজন প্লেয়ারের কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে যাবে যে এই দুজনকে মোহনবাগান ছেড়ে দিল। এবং আমরা জানি যে জেমি ম্যাকলারেন আসছে, আরও তিনজন বিদেশি প্লেয়ার আসছে, যার মধ্যে একজন আলবার্তো, যে ডিফেন্ডার রয়েছে আলবার্তো রড্রিগেজ, তার একটা যোগদানের সম্ভাবনা হাই রয়েছে। বাকি যে দুজন বিদেশি প্লেয়ার হবে অনেকে জানার ইচ্ছা সেটা কোন পজিশনে হবে। এখন অবধি যতটুকু আন্দাজ বা সম্ভাবনা, একজন সেন্টার ব্যাক হবে, নিশ্চিতভাবেই সেন্টার ব্যাক হবে, মানে আলবার্তো রড্রিগেজের পাশাপাশি বলছি, মানে দুজন সেন্টার ব্যাক নতুন আসছে এবং তার সাথে একজন সেন্ট্রাল মিডফিল্ডার আসছে। সেই সেন্ট্রাল মিডফিল্ডার এবার ডিফেন্সিভ মিডফিল্ডার হবে না পুরোপুরি সেন্ট্রাল কাম অ্যাটাকিং মিডফিল্ডার হবে, সেটা এখনও অবধি অজানা। এবং এই যে বাকি দুটো স্লটের সিগনেচার, সেন্ট্রাল মিডফিল্ড অ্যান্ড সেন্টার ব্যাক, যে সেন্টার ব্যাক হয়তো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে পারে, এরকম প্লেয়ারও হতে পারে। সেই দুজনের মধ্যে একজনের কিন্তু ইউরো 2024 থেকে হওয়ার একটা হায়ার প্রবাবিলিটি এখনও অবধি রয়েছে। স্টিল এখনও অবধি মোহনবাগান বা তাদের রিক্রুটাররা সার্চ করে যাচ্ছে, কথাবার্তা চলছে, শর্টলিস্ট থেকে এখনও অবধি হচ্ছে। হোসে মরিনা ভীষণভাবে অ্যাক্টিভ তিনি রয়েছেন, তবে অবশ্যই কোনো কিছু হওয়ার আগে হচ্ছেই বা একদম 100% সম্ভাবনা রয়েছে, এটা বলাটা চূড়ান্ত বোকামি আজকের দিনে দাঁড়িয়ে। প্রবাবিলিটি থাকা অ্যান্ড ফাইনালি হওয়ার মধ্যে কিন্তু অনেকটা গ্যাপ থাকে। সেই গ্যাপটা যারা সেন্সিবল ফ্যান রয়েছে, যাদের পেশেন্স রয়েছে, তারা এটা নিশ্চিতভাবেই বুঝতে পারবে। অপেক্ষা করতে হবে, সময় এখনও অবধি হাতে কিন্তু অনেকটা রয়েছে। ক্লাব তারা কিন্তু অ্যাক্টিভলি মার্কেটে রয়েছে বাকি যে পজিশনস রয়েছে সেটাকে কমপ্লিট করে নেওয়ার ক্ষেত্রে। সো ব্যাস, এর বেশি আর কিছু বলার নেই। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।